আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত। গত ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর কমার্স গ্রুপের গ্রুপ বিষয় হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের 2 নম্বর সৃজনশীলটির ক ও খ সমাধান করে দেখেছি। আজকে আমি তোমাদেরকে 2 নম্বর সৃজনশীলটির গ সমাধান করে দেখাবো। দেখো 2 নম্বর সৃজনশীলটির গতে কি বলা আছে। 2 নম্বর সৃজনশীলটির গতে বলা হচ্ছে চয়ন বাদার্স এর লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাবিত। আমরা জানি হিসাব সমীকরণে দুটি অংশ থাকে, একটি অংশ হচ্ছে কি সম্পদের অংশ আর অন্য অংশ হচ্ছে কি দায় ও মালিকানা সতবের অংশ। সম্পদের অংশ থাকবে বাম পাশে আর দায় ও মালিকানা সতবের অংশ থাকবে ডান পাশে। অর্থাৎ হিসাব সমীকরণ মূলত এমন একটি পদ্ধতি যেখানে তোমাকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ। বাম পক্ষ প্রতিষ্ঠানের সম্পদের গড়গুলো হবে আর ডান পক্ষে হবে দায় ও মালিকানা সতবের গড়। এই যে দেখো হিসাব সমীকরণ সূত্রটা মূলত হচ্ছে কি এ সমান সমান এল প্লাস ওই। এ হচ্ছে কি সম্পদ, এ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট দ্বারা বোঝানো সম্পদ, এল হচ্ছে কি লাইবিলিটি, লাইবিলিটি দ্বারা বোঝানো কি দায়, ওই দ্বারা কি হয় ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি হচ্ছে কি মালিকানা সত্ত্ব। গড়টা হবে হিসাব সমীকরণ গড় হবে এম তারিখ উদ্বৃত্ত সম্পদ দায় ওই মানে মালিকানার সাথে মন্তব্য। অর্থাৎ এই যে বাম পক্ষ এটা হচ্ছে কি সম্পদের পক্ষ, এখানে প্রতিষ্ঠানের সম্পদের গড়গুলো হবে আর এই যে দায় অংশ দায়ের পাশে হচ্ছে কি বাম পক্ষ যেটা হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষের গড়গুলো হবে কি দায়ের গড়টা আর মালিকানা সতবের অংশটা প্রতিষ্ঠানের। এখন আমরা অঙ্কটি করবো। অঙ্কটি কত সালে 2017 সালে। দেখো 2017 সাল কি তারিখ, কত মাস থেকে 1 তারিখ, জানুয়ারি 1 কি মাস জানুয়ারি মাসের অঙ্ক। জানুয়ারি কত 1 তারিখ। এদিকে উদ্বৃত্ত লেখা, হ্যাঁ উদ্বৃত্ত লেখা টাকার অঙ্কগুলো। দেখো ব্যবসায় মূলধন আনা হলো কত 75,000 টাকা। এখন আমরা এটা জাবেদা করি। দেখো আগে তোমাদেরকে জাবেদা আকারে সবগুলো লেনদেন বুঝিয়ে দিব। দেখো ব্যবসায় যেহেতু মূলধন আনা হচ্ছে, যেহেতু নগদ অর্থ আনা হচ্ছে, তাহলে এখানে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব কি ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এখানে দেখো যেহেতু ব্যবসার নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে নগদ হচ্ছে প্রতিষ্ঠানের একটি সম্পদ। তো এখানে নগদ অর্থ ব্যবসা আনার কারণে ব্যবসার নগদ সম্পদ কি হয়েছে বৃদ্ধি হয়েছে। আর মূলধন কি মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের মূলধন। মূলধন কার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। মালিকানা সত্ত্বের 4টি উপাদান যাবে, একটা হচ্ছে কি মূলধন, তারপর থেকে আয় ব্যয় উত্তোলন। এখানে মূলধনের সাথে আয়টা যোগ হবে, প্রতিষ্ঠানের আয়গুলো যোগ হবে, আর তা থেকে প্রতিষ্ঠানের ব্যয়টা বিয়োগ হবে, তার থেকে উত্তোলন। উত্তোলন মূলত খরচ হিসেবে, প্রতিষ্ঠানের খরচ, তাই ওইটাও কি হবে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে। তাহলে 1 তারিখে যেহেতু নগদ বৃদ্ধি পাইছে, নগদ কি প্রতিষ্ঠানের একটা সম্পদ, তাহলে সম্পদের হচ্ছে নগদের একটা গড় করবে। দেখো নগদ, এখানে নগদের একটা গড় করবো, প্রতিষ্ঠান নগদের একটা গড় করবো। টাকাটা দেখাইবা যেহেতু কত 75,000 টাকা, নগদে 75,000 টাকা, তাহলে নগদের গড়ে দেখাবে কত 75,000 টাকা, আর মালিকানা সত্ত্বের গড়ে দেখাবে কত 75,000 টাকা। মন্তব্যের গড়ে দিবা ব্যবসা শুরু, তারপরে কি করবা এইভাবে হিসাবটা ক্লোজ করে দাও। তারপর উদ্বৃত্ত দিয়া এই যে টাকার ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা পরবর্তী করে নামিয়ে দিবে। জানুয়ারি দেখো কয় তারিখ, জানুয়ারি 2 তারিখ। জানুয়ারি 2 তারিখের লেনদেনটি এটি লেনদেন নয়, হচ্ছে
তুমি ম্যানেজার নিয়োগ দিছো, এটা আমরা অক্ষরতে বলছি এটি কেন লেনদেন হয়। তারপর দেখো 7 তারিখ ধারে পণ্য বিক্রয়। দেখো যখন তুমি পণ্য বিক্রয় করছো তখন ধারে মানে বাকিতে পণ্য বিক্রয় করছো, তাহলে এখানে যাবে হবে দেনাদার। দেনাদার হিসাব, দেনাদার হিসাব, দেনাদার বাকি প্রাপ্য। তুমি পাইলে দেনাদার, সে তোমার দেনাদার, আর তোমার কাছ থেকে পাইলে সে হচ্ছে তোমার পাওনাদার। তাহলে যেহেতু এখন তুমি ধার বিক্রয় করছো, তাহলে হচ্ছে কি তোমার দেনাদার সৃষ্টি হয়েছে। তাই দেনাদার হিসাব ডেবিট কিভাবে তৈরি হয়েছে? বিক্রয় করে। তাই বিক্রয় হিসাব কি ক্রেডিট, বিক্রয় হিসাব কি ক্রেডিট। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট। এখানে দেখো বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের আয়, আয় বৃদ্ধি হয়েছে। আর দেনাদার হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, অর্থাৎ দেনাদার প্রতিষ্ঠানের হচ্ছে সম্পদ, কারণ প্রতিষ্ঠান তার কাছ থেকে কি পাবে? টাকাও পাইবে। তাই এখানে প্রতিষ্ঠানের সম্পদের বৃদ্ধি হয়েছে। প্রতিষ্ঠানের সম্পদের পাশে একটা দেনাদারের গড় লিখবে। দেনাদার বা প্রাপ্য হিসেবে দুটা একই কথা। তুমি প্রাপ্য হিসাবে লিখতে পারো বা দেনাদারও লিখতে পারো। এদিকে আমরা প্রাপ্য হিসাব লিখব। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের গড়ে কত তারিখ? জানুয়ারি 7 তারিখ। কয় টাকা বিক্রি করছে? 50,000 টাকা। দেখো প্রাপ্য হিসাবের গড়ে কি করবো? 50,000 টাকা দেখে। তারপরে বিক্রয় কি? বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের আয়। আয় কই যায়? আয় হচ্ছে মালিকানা সত্ত্বে মূলধনের সাথে যোগ হয়। প্রতিষ্ঠানের আয়গুলো মালিকানা সত্ত্বে যোগ হয়। কয় টাকা? 50,000 টাকা। এখানে দেখো পণ্য ধারে পণ্য বিক্রয়, মন্তব্য দিবা ধারে পণ্য বিক্রয়। তারপরে এইভাবে এই লেনদেনটি পোস্ট করবো। তারপর উদ্বৃত্ত যে টাকার ব্যালেন্সটা নিচের ঘরে নামিয়ে নিব। 50,000, 50,000, 50 ৭০ কত? 1,25,000, 1,25,000, 1,25,000। তারপরে দেখো কি বলছে, জানুয়ারি 10 নগদে মণিহারি ক্রয়। নগদে মণিহারি ক্রয় করছে। ক্রয় হচ্ছে কি? দেখো যখন তুমি নগদে মণিহারি ক্রয় করছো তখন কি দিবা? মণিহারি ক্রয় হিসাব যাবে, দিবা মণিহারি, মণিহারি ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। নগদান, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ মণিহারি ক্রয়, মণিহারি ক্রয় করার মাধ্যমে কি তোমার ব্যয় বৃদ্ধি হয়েছে। প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি হলে কি ডেবিট, আর প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট। এখানে মণিহারি ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি হয়েছে। আবার দেখো তোমার কি নগদে ক্রয় করছে, অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ অর্থ কমে গেছে। আমরা জানি কি সম্পদ বৃদ্ধি হলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে নগদ অর্থ কি? প্রতিষ্ঠানের সম্পদ, অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ অর্থ কি হয়েছে? কমে গেছে। কিভাবে? ক্রয়ের মাধ্যমে, যেহেতু নগদে ক্রয় করছো তাই প্রতিষ্ঠানের সম্পদ নগদ অর্থ কমে গেছে। দেখো কয় টাকা? 2,200 টাকা। কয় তারিখের এটি? 10 তারিখে, 10 তারিখ, হ্যাঁ 10 তারিখের লেনদেন। দেখো যেহেতু নগদে ক্রয় করছো, প্রতিষ্ঠানের নগদ অর্থ, তাই প্রতিষ্ঠানের নগদ অর্থ যেহেতু কমে গেছে, হ্রাস হয়েছে, তাহলে এখান থেকে কি করবো? প্রতিষ্ঠানের নগদ অর্থ কমে দিবে। আর যেহেতু এটি ব্যয়, ব্যয় হচ্ছে মালিকের মূলধন, মালিকানা শতককে হ্রাস করে, তাই মালিকানা শতক থেকে ব্যয়ের টাকাটা কমে দেবে। 2,200 টাকা। ব্যয়ের মাধ্যমে যেহেতু প্রতিষ্ঠানের ব্যয় হচ্ছে, ব্যয় কাকে হ্রাস করে? মালিকানা শতককে হ্রাস করে। মালিকানা শতক থেকে ব্যয়ের টাকাটা কি হবে? বিয়োগ হবে। কত? 2,200 দেখা যাচ্ছে। তারপরে উদ্বৃত্ত দিয়া এদিকে মন্তব্য দিবা পণ্য ক্রয় বা মণিহারি ক্রয়, মণিহারি ক্রয়। দেখো 75-তে 2,000 গেলে গিয়ে কত থাকে? 73,000।
৭৩,০০০ থেকে 200 গেলে থাকে ৭২,৮০০। ৭২,৮০০, 50,000 টাকাটা এইভাবে গেলামে যায়। 25,000 থেকে 2,000 গেলে কত থাকে? 23,000। 23,000 থেকে 200 গেলে কত থাকে? 22,000। 1,22,800। তারপরে দেখো, ভারতে কি হয়েছে? মালিকের ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুল বেতন প্রদান, এটিও কি লেনদেন নয়, তাই এটি হিসাব সমীকরণে আসবে না। তারপরে দেখো 20 তারিখে বলছো সোমনাথ ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। এখন দেখো, তুমি সোমনাথ ট্রেডার্সের কাছে যখন দাঁড়ে বিক্রি করছো তখন কি দিতে যাবে না? তখন দিছ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন থাকে তোমার দেনাদার তোমাকে টাকা পরিশোধ করছে, তাহলে তুমি কি দিবা? যাবে না, দেবা হচ্ছে যেহেতু নগদে হয়েছে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব বা অর্থ হিসাব যাই লেখো, দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব কি ক্রেডিট। অর্থাৎ তুমি যেহেতু নগদে পাইছো টাকা, তাহলে তোমার প্রতিষ্ঠান নগদ অর্থ কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাই কি করো? প্রথমে নগদের ঘরে টাকাটা দেখাবে, যেহেতু নগদ জানুয়ারি কত 20। আচ্ছা, যেহেতু নগদ হয়ে টাকাটা পাইছো, তাই প্রতিষ্ঠানের সম্পদ নগদ অর্থ বৃদ্ধি হয়েছে, তাহলে কি করবো? নগদের সাথে যোগ করে দেবা। এবং যেহেতু মনে করো কি তোমার দেনাদার, প্রতিষ্ঠানের যে দেনাদার, তুমি যার কাছ থেকে 30,000 টাকা পাইতা, যার কাছ থেকে টাকা পাইতা, সে যেহেতু তোমাকে পরিশোধ করছে, তাহলে কি প্রতিষ্ঠানের দেনাদার হ্রাস পেয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানের দেনাদার কমে গেছে। তাই তুমি কি করবো? দেনাদার, যে প্রাপ্য হিসাব বা দেনাদার দুটো একই কথা, প্রাপ্য হিসাব থেকে 30,000 টাকা কি করবো? মাইনাস করে দিবে। কারণ যেহেতু দেনাদার তোমাকে কি করছে? টাকা পরিশোধ করেছে, তাহলে তো তোমার এই 30,000 টাকা দেনাদার কমে গেল। তারপর কি করে? আর কোনো লেনদেন নেই। তারপরে এই যে এইভাবে দেখাইব, এখানে মন্তব্যের করে দিব, দেনাদার হতে টাকা পাওয়া গেল, দেনাদার হচ্ছে টাকা পাওয়া গেল। দেখো এইদিকে প্রতিষ্ঠানের দায় পক্ষে কোনো গড় নেই, সম্পদের এদিকে আর কোনো গড় নেই, এই দুটো গড়, যেহেতু দায়ের পাশে আমার কোনো গড় নেই এবং সম্পদের পাশে কোনো গড় নেই, সম্পদের পাশে আর কোনো গড় নেই, একটা গড় বেশি নেওয়া হয়েছে, তাই দুটো খরচ করে দিলাম। হ্যাঁ, তারপরে কি করবো? দেখো এগুলো এবার হিসাব করবো। 30 থেকে 50 থেকে 30 গিয়ে কত থাকে? 20,000। 70, 1,02,800, 1,02,800, আর এদিকে কত থাকে? এদিকে উদ্বৃত্ত দিকে, উদ্বৃত্ত যে টাকার ব্যালেন্স করা হয়, এদিকে হচ্ছে 1,22,800। তারপরে দেখো এবার এই পাঁচটা যোগ করো, সম্পদের পাঁচটা যোগ করো। দেখো 1,02,800 আর 20,000 হচ্ছে কত? 1,22,800। 1,22,800 এই দিকে কত হয়? যেহেতু এগুলো কোনো ব্যালেন্স নেই, তার ভিতরে কত? 0। 1,22,800 ব্যালেন্স। দেখো আমার ডান পক্ষ, আমার বাম পক্ষ আর কি ডান পক্ষ টাকার ব্যালেন্সটা সমান হয়ে গেছে। আমরা জানি হিসাব সমীকরণ প্রতিষ্ঠানের এমন একটি পদ্ধতি, আমরা হিসাব সমীকরণ, হিসাব বিজ্ঞান এমন একটি পদ্ধতি যেখানে প্রমাণ হবে তোমাকে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ আমাদের বাম পক্ষ দেওয়া হয়েছে, ডান পক্ষ কি দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের অঙ্কটি কি সঠিক। তাই এভাবেই তোমরা মূলত অঙ্কগুলো করবা। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে 3 নম্বর সৃজনশীলটি সমাধান করে দেখাবো।